স্বাগত জানাচ্ছি সময়ের নিয়মিত আয়োজন নির্বাচনের পথচলায়। সঙ্গে আছে আমি ফারুক ভাইয়া রবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় তারেক রহমান। পরিকল্পিত দেশ গড়তে ধানের শীষকে জয়ী করার আহ্বান। ভোটে জিতলে সবাইকে নিয়ে মানবিক দেশ গড়বে জামায়াত সহ 11 দল। কুমিল্লায় নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয়। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই, জিততে হবে ভোটে, জানালেন ইসি সানাউল্লাহ। নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির 37,000 সদস্য। এবং শিল্প সংস্কৃতির নগরী হিসেবে ব্র্যান্ডিং করা হলেও অবকাঠামো গড়ে ওঠেনি ময়মনসিংহে। কাজে লাগানো যায়নি কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা। সমন্বিত পরিকল্পনার তাগিদ। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবিদিন সহ বহু বরেণ্য গুণী মানুষের স্মৃতিধন্য জনপদ ময়মনসিংহ। নির্বাচনের পথচলায় আজ আমরা এসেছি শিক্ষা, শিল্প, সংস্কৃতি ও সাহিত্যে সমৃদ্ধ এই জনপদে। এই অঞ্চলের পালাগান বাংলা সাহিত্য এবং বাঙালির সংস্কৃতিকে দিয়েছে এক অমূল্য উপহার, ময়মনসিংহ গীতিকা। আবার ব্রহ্মপুত্র বিধৌত সবুজ শ্যামল এই অঞ্চলের উর্বর মাটিতে ফলানো ফসল ভূমিকা রাখছে জাতীয় অর্থনীতি আর দেশের খাদ্য নিরাপত্তায়। হাওর, জঙ্গল, মহিষের শিং, এই তিনে ময়মনসিংহ। প্রভাত প্রবচনে একসময় এই ময়মনসিংহকে নিয়ে এভাবেই কিন্তু বলা হতো, এইভাবেই তার পরিচয় পেত। একসময় ভারতবর্ষের অন্যতম বৃহৎ জেলা ছিল বৃহত্তর ময়মনসিংহ। কালের বিবর্তনে আজ সেই ময়মনসিংহের অবস্থা কি, এখানকার সমস্যা, সম্ভাবনা এবং জন আকাঙ্ক্ষা কি, সেই সব জানব এই এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলে। শুরুতে আসতে চাই নির্বাচন প্রসঙ্গে। ময়মনসিংহে জেলায় মোট 11টি সংসদীয় আসন রয়েছে। আমরা আছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 1 আসনে। ব্রহ্মপুত্র পাড়ে আমার সঙ্গে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আমরা একটু তাদের কাছেই যেতে চাই যে শুরুতে আমরা ভোটের প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাই। নির্বাচনের হালচাল, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কি? আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, যদি একটু বলতেন যে আপনি তো নিশ্চয়ই এখানকার বাসিন্দা, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কি দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ। ময়মনসিংহ সদর এই 4 আসনটি কিন্তু একটি ঐতিহ্যবাহী আসন। সারা বাংলাদেশে আপনি জানেন যে ময়মনসিংহ হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতির নগরী। আমরা ঠিক যে জায়গাটিতে বসে আছি ব্রহ্মপুত্রের পাড়ে, এই সদর আসনটি কিন্তু ময়মনসিংহের ওই পাশে হচ্ছে চরাঞ্চল, মাঝখানে হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং এই পাশে হচ্ছে শহরাঞ্চল, তারপরে কিছু ইউনিয়ন রয়েছে। আপনারা জানেন যে এখানে আমিডামির নির্বাচনে কিন্তু 154টি যে আসন নির্বাচিত হয়েছিল, যেখানে নির্বাচন হয়নি এর মধ্যে ময়মনসিংহ রোশনের সাথে হয়েছিল এই একটি আসন। গতবার নির্বাচন হয়নি এবং দীর্ঘ সময় যে নির্বাচন হয়নি এই অঞ্চলে, তো আমাদের যে জেনারেশন, 90s-এর যে জেনারেশন, পরবর্তীতে জেনজির যে জেনারেশন এবং আমাদের মুরব্বীরা সবাই বলছেন যে ভোটের সংস্কৃতি আমরা ভুলে গিয়েছি। কিন্তু এইবার নতুন করে যখন নির্বাচন সামনে এলো, সবাই কিন্তু মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। প্রত্যেকটা দলের নির্বাচনী প্রচারণা চলছে। প্রধান 2টি জোট হয়েছে, আপনি জানেন যে ময়মনসিংহ সদরেও কিন্তু তারা একদম ডোর টু ডোর গিয়ে আপনার নির্বাচনী প্রচারণা করছে এবং আমরা মনে করি যে ময়মনসিংহ সদর এই 4 আসনের নির্বাচন সারা বাংলাদেশের মতো খুব বেশি কন্টেস্ট হবে এবং বিনা যুদ্ধে নাহি দিব সুতাগ্র মেদিনীর মতো প্রচুর একটা খুব ফাইট হবে বলে আশা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটু আরেকজন তরুণ ভোটারের কাছে একটু যেতে চাই। আপনার এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে নির্বাচনী পরিবেশ দেখে? নির্বাচনী পরিবেশ দেখে মনে হচ্ছে সবই স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রচারণা চালাচ্ছে, কোনো দ্বন্দ্ব বিভেদ নাই, সবাই যার যার মতো মত প্রকাশের সুযোগ পাচ্ছে। 24-এর যে গণ অভ্যুত্থান, তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জনমতে, এই আর কি ভালো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখানকার মানে আমরা দুজনের সঙ্গে কথা বলছিলাম, আমরা একটু ও পাশে একটু যেতে চাই। আরও কয়েকজন মানে আমরা দেখতে পাচ্ছি দুই প্রান্তে অনেকে রয়েছেন। একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি তো নিশ্চয়ই অনেকগুলো নির্বাচন আপনার দেখা হয়েছে, এখন পর্যন্ত যা দেখেছেন নির্বাচনী পরিবেশ কি মনে হচ্ছে? পরিবেশ বর্তমান যে অবস্থা খুব ভালো অবস্থা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখানে আরেকজন রয়েছেন, একটু যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে তো নিশ্চয়ই এই এলাকার মানুষের কাছে অনেক প্রত্যাশা থাকে। আপনি একজন জনপ্রতিনিধিকে মানে কি ধরনের একজন জনপ্রতিনিধি আপনি দেখতে চান? ধন্যবাদ সময় টেলিভিশনকে। আমরা দেখেছি যে বিগত 18 বছর বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার কারণে আমাদের বাংলাদেশে আমরা মনে করি যে অনেকটা পিছিয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের এই সদর আসন যেটা সিটি কর্পোরেশন এবং 11টা ইউনিয়ন নিয়ে আমাদের এই আসন গঠিত। আমরা দেখেছি বিগত দিনে এখানে যিনি প্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তাকে আমরা দেখিনি। বিনা ভোটে তিনি নির্বাচিত হয়েছেন এবং সদরের কোনো এলাকায় তিনি যাননি। আমাদের খুব বেহাল অবস্থা, বিশেষ করে যদি আপনি চরাঞ্চলে যান, আমাদের কৃষি প্রধান একটি এলাকা, সেখান থেকে সকল সবজিগুলো আমাদের শহরে আসে। রাস্তাঘাটে যে বেহাল দশা, যার কারণে আমাদের ট্রান্সপোর্ট সুবিধা না থাকার কারণে আমরা কৃষকরা তাদের ন্যায্য ইয়াটা পাচ্ছে না। এইসব বিষয় নিয়ে আমরা আরো পরে আমি জিজ্ঞেস করছিলাম আপনার কাছে, আপনি একজন জনপ্রতিনিধির কাছে কি প্রত্যাশা করেন? যে আমরা প্রত্যাশা করি যে একজন জনপ্রতিনিধি যিনি হবেন তিনি অঞ্চলের অসুবিধাগুলো চিহ্নিত করে সেই অসুবিধাগুলোকে দূর করার চেষ্টা করবেন এবং সকল সেক্টর আমরা দেখি যে দুর্নীতি আমাদের বাংলাদেশের প্রধান সমস্যা। দুর্নীতি মুক্ত একটা সমাজ বিনির্মাণ হবে, মাদক মুক্ত একটি শহর হবে, যানজট হচ্ছে আমাদের এই শহরের প্রধান সমস্যা, যানজট নিরসন হবে, সব মিলে একটা উন্নত ময়মনসিংহ সদর গঠন করবে এরকম একজন সৎ, দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে আমরা আগামী দিনে সংসদে দেখতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যিনি নির্বাচিত হবেন তিনি এই বিষয়গুলোর দিকে একটু নজর দেবেন। একটু আপনার কাছে জানতে চাইবো যে একজন জনপ্রতিনিধির কাছে আপনি কি কি বিষয়গুলো আশা করেন? জি, আমরা একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে সবসময়ই আশা করব যিনি আমাদেরকে শুধু স্বপ্ন দেখাবেন না, তিনি স্বপ্নের সাথে বাস্তবায়ন করবেন। সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। আমরা চাই এই ময়মনসিংহ নগরীকে নিয়ে একটা সুষ্ঠু পরিকল্পনা হোক, একটা বাস্তবায়নযোগ্য পরিকল্পনা হোক, যেটার দ্বারা মানুষের জীবনে শান্তি আসবে, নিরাপত্তা আসবে এবং আমাদের সমৃদ্ধি হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আমরা দেখছি কয়েকজন নারী রয়েছেন এবং তারা সম্ভবত শিক্ষার্থীও। আপনার শিক্ষার্থী? জি, শিক্ষার্থী। একটু জানতে চাই যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে অনেকেই অনেক প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। আপনি কি প্রত্যাশা করেন যিনি আগামী দিনগুলোতে আপনাদের এখানকার নির্বাচিত হয়ে আসবেন? আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের এটাই ইচ্ছা থাকবে যে নির্বাচিত হয়ে আসবে আমাদের শিক্ষার মান যাতে উন্নয়ন করে। যে আমরা সরকার পতন পরবর্তী অবস্থায় আমরা চেয়েছিলাম যাতে আমাদের শিক্ষা উন্নতিটা হয়, কিন্তু আমাদের শিক্ষাগত কোনো উন্নতি এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি ওভাবে। কিন্তু আমরা চাই পরবর্তীতে যে সরকার হয়ে আসবে তিনি যাতে আমাদের শিক্ষার ব্যবস্থাটা হচ্ছে যে যাতে উনি দেখেন এই দিকটা, এটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে, যেহেতু আমরা স্টুডেন্ট। আর অন্যান্য হচ্ছে আপনার যে আমরা যদি জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আমরা চাই যে আমাদের যে সেশন জট বা আমাদের পরীক্ষার যে অবস্থা একবার রুটিন দিয়ে হচ্ছে আবার চেঞ্জ করে এই বিষয়গুলো যাতে আমাদের ঠিক করে, এটা আমাদের প্রত্যাশা, এটাই তার কাছে। অর্থাৎ যেন সেশন জটের যে বিষয়গুলো থাকে এটা যেন না হয় আর কি। তো নিশ্চয়ই সেদিকেই গুরুত্ব দেওয়া উচিত, কারণ শিক্ষার্থীরা যদি এখানে সমস্যার মধ্যে পড়ে এই বিষয়গুলোর দিকে আসলে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। একটু আপনার কাছে জানতে চাইবো, অনেক সময় দেখা যায় যে নির্বাচিত যারা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা নির্বাচন হওয়ার সময় যতটা প্রতিশ্রুতি দেন পরবর্তীতে গিয়ে অনেক কিছুই তারা ভুলে যান কিংবা সেগুলো তেমন একটা গুরুত্ব দেন না। সেই জায়গাটাতে আপনার কি দাবি থাকবে? আমার দাবি থাকবে যারা নির্বাচনের আগে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে তাদেরকে সেই প্রতিশ্রুতিগুলা পালন করতে হবে অবশ্যই। কারণ জনগণকে তারা বিভিন্ন ধরনের আশা দেয়, আকাঙ্ক্ষা দেয় যে তারা নির্বাচনের পর এই করবে সেই করবে, অনেক ধরনের উন্নয়ন করবে। তো আমার কথা হচ্ছে তারা যে কথাগুলো দেয় সেগুলো যাতে যথাযথভাবে পালন করে, সেটাই। অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা একটু ওপাশে একটু যেতে চাই। আপনি তো নিশ্চয়ই অনেকগুলো নির্বাচন আপনার দেখা হয়েছে, এখন পর্যন্ত এই এলাকায় নির্বাচনী পরিবেশ বা হালচাল যা দেখছেন কি মনে হচ্ছে? পরিবেশ কেমন? পরিবেশ তো আমাদের এখানে ময়মনসিংহ হচ্ছে
বাংলাদেশের আমার মনে হয় যে একটি অন্যতম শান্তিপ্রিয় শহর। কারণ এই ময়মনসিংহ সদর আসনের যে সবসময় যে দল থেকে এমপি হয়েছে, নির্বাচিত হয়েছে, দেখা গেছে তারা সরকারে থাকুক কিংবা বিরোধী দলে থাকুক, এই ধরনের কোনো রাজনৈতিক কলহ কিংবা ঝগড়াঝাটি মারামারি এখানে সাধারণত একটা হয় না, শান্তিপূর্ণ অবস্থানে থাকে। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে, ময়মনসিংহ একসময় জেলা সদর ছিল, এখন হচ্ছে এটা বিভাগীয় সদর। বিভাগীয় সদরের আসনটা পুনর্বিন্যাস হচ্ছে ব্রহ্মপুত্র নদের পারে হচ্ছে গ্রামাঞ্চল, আর এই পারে হচ্ছে শহর অঞ্চল। দেখা গেছে যে সবসময় গ্রাম অঞ্চলে একটা অভাব অনটনের মধ্যে অনুন্নত থেকেছে। আর থাকার কারণে দেখা গেছে যে ময়মনসিংহ থেকে কোনো সময় কখনো ওই রকম গুরুত্বপূর্ণ প্রার্থী নির্বাচিত হয়নি, যারা সামাজিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ পদ পেয়েছে কিংবা অবদান রাখতে পারবে, যে ময়মনসিংহ জেলার সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়ন ঘটাতে পারবে। তবে এখন যা নির্বাচনী পরিবেশ পরিস্থিতি মনে হচ্ছে, আমাদের এখানে যে দল থেকেই নির্বাচন করুক না কেন, তারা পারস্পরিক সহাবস্থানেই বসবাস করছে এবং নির্বাচনী প্রচার কাজ সেভাবেই চলছে। এখন ভবিষ্যতে কী অবস্থা হবে সেটা একটা ভিন্ন বিষয়। এখানে মোট ময়মনসিংহ আমরা আশা করি যে আপনি যে কথাগুলো বলছেন যে পরবর্তীতে সেটাই থাকবে, যে শান্তিপূর্ণ অবস্থা নির্বাচনের পরেও বিরাজ করবে, এবং একই সঙ্গে আপনি যে কথাগুলো বলছেন যেন বৈষম্য না থাকে গ্রাম শহরের মধ্যে, সেটাও নিশ্চয়ই যারা নির্বাচিত হবেন তারা নজর দেবেন। একটু আপনার কাছে জানতে চাইব, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনার প্রত্যাশাটা কি, যারা আগামী দিনগুলোতে নির্বাচিত হয়ে আসবেন? ধন্যবাদ। যারা প্রতিনিধি হয়ে আসবে, আমাদের আশা যে, যেহেতু আমি একজন উদ্যোক্তা, আমি চাই যে উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ হোক, তৃণমূল থেকে মহিলারা কর্মসংস্থানের সুযোগ পাক এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন আমরা মেলা বা বিভিন্ন অনুষ্ঠান যখন আয়োজন করতে চাই, 2 মাস আগে আমরা আবেদন করার পরেও আমাদেরকে আবেদনের সেই ডিক্লেয়ার দেওয়া হয় আগের দিন রাতে, তাতে আমাদের ম্যানেজমেন্ট করতে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। আবার তাদের অনুমতি ছাড়া করাটাও আমাদের জন্য আসলে রিস্ক হয়ে যায়। সেজন্য আমরা চাইবো যে এই অনুমতি নেওয়ার জন্য বা একটা শোয়ের জন্য অন্তত যেন আমাদের 2 মাস 1.5 মাস অপেক্ষা করতে না হয়। ন্যূনতম 2-3 দিনের মধ্যে আমাদের ওইটা দিয়ে গেলে সব দিক থেকে সুবিধা, এবং উদ্যোক্তারা এবং যারা আমরা সব কিছু গুছায়া ম্যানেজমেন্ট করে একটা সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারি। আশা করি যে নির্বাচিত জনপ্রতিনিধি যিনি আগামীতে নির্বাচিত হবেন, তিনি সে বিষয়গুলোতে নজর দেবেন। আমরা যদি একটু জানাতে চাই, আমরা একটু এখন নির্বাচনের হালচাল নিয়ে কথা বলছিলাম, আমরা একটু বিষয়ভিত্তিক কিছু এই জনপদের সঙ্গে সম্পৃক্ত কিছু বিষয়ভিত্তিক আলোচনায় যেতে চাই। আমরা যদি বলতে যাই যে এই অঞ্চলে কৃষির বিষয়াসনে, যেহেতু এই জনপদের মানুষের যে অন্যতম আয়ের উৎস কৃষি, তো সে জায়গায় একটু যে কৃষিভিত্তিক বিষয়াশয় নিয়ে একটু আমরা কথা বলতে চাই। এই জনপদের মানুষের তো অন্যতম একটা আয়ের উৎস কৃষি, তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যদি বলতে যাই যে এখানকার মানুষের যে কৃষি সমস্যার অবস্থাটা কি, কৃষকদের অবস্থাটা কি, তারা কি ঠিকঠাক মতো ন্যায্য মূল্য পাচ্ছেন, বা যে দামের পাওয়ার কথা কৃষি পণ্যগুলো সেই দাম নাকি অন্য কিছু মনে হচ্ছে? ওকে, থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। আমি যেটা মনে করি, আমরা রিসেন্টলি চরের যে চরাঞ্চলটা আছে, সেটা ওইখানে বিপুল পরিমাণ শাকসবজি চাষ হয়, কিন্তু সেটা যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে ওই শাকসবজিগুলো সুন্দরভাবে ট্রান্সপোর্ট হতে পারে না, কিংবা নদীর এই পারে ভালোভাবে আসতে পারে না। তো ওই ক্ষেত্রে দেখা যায় ওইখানে একটা অর্থনীতির একটা অবক্ষয় ঘটে। তো আপনার প্রশ্নের পার্সপেক্টিভে যদি আমরা একটু বলি, আমাদের তরুণদের ময়মনসিংহ যেটা চাওয়া থাকবে, ময়মনসিংহ একটি কৃষিভিত্তিক ইকোনমিক জোন করে দেওয়ার জন্য, যারা এমপি পদপ্রার্থী ময়মনসিংহ সদরে নির্বাচিত হবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটু আমরা আরেকজনের কাছে একটু যাব, আপনাদের সঙ্গে একটু যে কৃষিভিত্তিক বিষয় আসলে একটু আলাপ আলোচনা করতে চাই। কৃষি উপকরণ কতটা সহজে কৃষকরা পাচ্ছেন, সেটা যদি একটু বলতেন। জি, আমি এই ব্রহ্মপুত্র নদের পাশে চরাঞ্চলের সন্তান। তো আমাদের এই চরাঞ্চলের যে সবজি, সেই সবজি দিয়ে কিন্তু ময়মনসিংহ শহর চলার পাশাপাশি ঢাকাতেও যায়। তো সেই হিসাবে আমাদের এই চরাঞ্চলের সবজিগুলো সংরক্ষণের জন্য কিন্তু কোল্ড স্টোরেজ বা এই ধরনের কোনো কিছু নাই। তো আমাদের এইখানে যদি কোনো ধরনের একটা কোল্ড স্টোরেজ তৈরি করা যেত, তাহলে এই অঞ্চলের যে প্রান্তিক কৃষকরা আছে তারা নিশ্চয়ই লাভবান হতো। তারা খুবই কম মূল্যে এবং এই সবজিগুলো বিক্রি করতে বাধ্য হয়, এবং এখানে যে ফরিয়া বা যাদেরকে আমরা মধ্যস্বত্বভোগী বুঝি, তারা এখানে লাভবান হয়। কৃষকরা লাভবান হয় না, আবার যারা ভোক্তা পর্যায়ে কিনে তারাও বেশি দামে কিনে। তো এই কারণে একটা কোল্ড স্টোরেজ যদি এই চরাঞ্চলে করা যেত,
পাশাপাশি এই আমাদের এই কাচারিঘাট দিয়ে যে একটা সেতুর দীর্ঘদিনের আমাদের চরাঞ্চলবাসীর দাবি, সেটিও সময় টিভির মাধ্যমে আমি জানাতে চাই যে সামনের নির্বাচন যারা নির্বাচিত হয়ে আসবেন, যিনি এমপি হবেন, তিনি যেন এই বিষয়টাকে নজরে রাখেন, যেন আমাদের এই চরাঞ্চলের শত শত মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন এখান দিয়ে পারাপার হয় নৌকা যুগে, এবং এখান দিয়ে যদি একটা সেতু হতো তাহলে খুব সহজে মানুষের যাতায়াত ব্যবস্থা যেমন ভালো হতো, সবজিগুলো সহজেই শহরে আসতে পারতো এবং ভালো দাম পেত কৃষকরা। অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আশা করি যারা আগামীতে নির্বাচিত হয়ে আসবেন বা এই এলাকার দায়িত্বে থাকবেন তারা এই বিষয়গুলোর দিকে নজর দিবেন। আমাদের সহকর্মী উবাইদুল রয়েছেন আমাদের সঙ্গে। একটু আপনার কাছে আপনাকে একটু আমরা সরাসরি যুক্ত করতে চাই। এখানকার মানুষের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম নানান বিষয়াশয় তারা তুলে ধরছিলেন। আপনি তো এখানে মানে প্রতিনিয়ত এই জেলার বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করেন। কোন কোন বিষয়গুলো মনে হচ্ছে যে এই এলাকার মানুষের জন্য সবচেয়ে বেশি কনসার্নিং বা উদ্বেগের বিষয়, বা তারা মনে করেন যে এই বিষয়গুলোর দিকে কর্তৃপক্ষের আরেকটু গুরুত্ব দেওয়া উচিত? সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে এখানকার মানুষের মানে এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের হচ্ছে সমন্বয়ের অভাব রয়েছে। কারণ এখানে আপনি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর, এখানে যদি আপনি বলেন বিভাগ হয়েছে প্রায় 10 বছর হয়ে গেছে, এখনও এই বিভাগের যে পরিকল্পনা একটি মাস্টার প্ল্যান থাকা দরকার সেটি এখনও পর্যন্ত হয়নি। সরু রাস্তা, যানজট কথা অনেকে বলেছে, সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। এখানে রাস্তা প্রশস্ত করা হয়নি। শহরের যদি বাইরে আমি চরাঞ্চলের কথা বলি, যে এখানে কৃষির একটা বড় সেক্টর রয়েছে, এখানে মৎস্য চাষে ময়মনসিংহে বিপুল পরিমাণ আয়ের একটি বিষয় রয়েছে। তো এই এত সব সম্ভাবনা থাকা সত্ত্বেও আসলে এখানে যে পরিকল্পনা সেটি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। যারা তো সেই জায়গাতে আপনারা তো নিশ্চয়ই কর্তৃপক্ষের সঙ্গে কিংবা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়, তারা এই বিষয়গুলোতে কি বলেন? আসলে আমরা যখন এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করি বা ক্যামেরার রিপোর্টে তুলে আনার চেষ্টা করি, যখন কর্তৃপক্ষকে তাদের কাছে যখন জানতে চাই, তখন তারা বলেন যে শীঘ্রই ব্যবস্থা নেবে। সচরাচর যে বক্তব্য বলে থাকেন সেই বক্তব্য আসলে তারা দেন, কিন্তু এটার যে কার্যকর পদক্ষেপ সেটি কিন্তু আমরা নিতে দেখি না। যার কারণেই এই যত সমস্যা সংকট ময়মনসিংহে রয়েছে সেগুলো সমস্যা আকারেই থেকে যাচ্ছে, কিন্তু সম্ভাবনার এই ময়মনসিংহে আসলে যে জাগরণ সেটি কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, যারা এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন বিভিন্ন আসনে, মোট 11টি আসন তো রয়েছে, তারা এইসব বিষয়গুলোর দিকে কতটা গুরুত্ব দিচ্ছেন বা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে বা তাদের পরিকল্পনায় এগুলো কতটা জায়গা করে নিচ্ছে? যারা প্রার্থী হয়েছেন প্রত্যেক প্রার্থী আসলে আসন ভিত্তিক তারা যে সমস্যাগুলো আছে সেগুলো মানুষের সাথে কথা বলেছেন, কথা বলে সেই সমস্যাগুলো কিন্তু অ্যাড্রেস করেছেন, এবং তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু এই সমস্যাগুলোই নিয়েই তারা বলছেন। আসলে সাধারণ মানুষের এখন যেটি প্রত্যাশা, যে তারা দীর্ঘ সময় আসলে এই কথাগুলোই শুনে আসছে, এই সমস্যাগুলোর কথাই শুনে আসছে এবং এই প্রতিশ্রুতিগুলোই শুনে আসছে প্রার্থীদের কাছে। ইতিপূর্বে যারা এখানে নির্বাচিত হয়েছেন সবার কাছেই আসলে শুনে আসছে, কিন্তু তারা এটার বাস্তব প্রয়োগ এখনো পর্যন্ত দেখেনি। আমি মানে ধন্যবাদ আপনাকে। আশা করি যারা আগামীতে নির্বাচিত হয়ে আসবেন শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে না, তারা আগামীতে সেটি বাস্তবায়নের দিকে নজর দেবেন। আমাদের সহকর্মী তিনি জানাচ্ছিলেন যে এখানকার বিভিন্ন খবরাখবর তিনি একটি প্রতিবেদন পাঠিয়েছেন, তার তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে তারপর আমরা আবারও ফিরবো আলোচনায়। প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধনে গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ ময়মনসিংহ। একসময় শিক্ষার রাজধানী হিসেবে পরিচিত এই জেলা আজও সম্ভাবনার স্বপ্ন বুকে নিয়ে অপেক্ষায় নতুন জাগরণের। প্রায় ৪৭ লাখ ভোটারের এই জেলায় ৬৫% মানুষের জীবিকার প্রধান অবলম্বন এখনও কৃষি। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে বছর জুড়ে ধান, পাট, গম, আলু, সবজি ও নানা ফলফসল উৎপাদন হয়ে থাকে, যা এই অঞ্চলের কৃষির প্রধান শক্তি। এছাড়া মাছ চাষে প্রায় প্রতি অর্থবছরেই শীর্ষে থাকে ময়মনসিংহ। দেশের মোট উৎপাদনের প্রায় ১২% মাছ যোগান দেয় এই জেলা, যার বাজার মূল্য ১২,০০০ কোটি টাকারও বেশি।
ফুলবাড়িয়ার লালচিনি ও মুক্তাগাছার মন্ডা পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। দেশের গুরুত্বপূর্ণ খাদ্য যোগানদাতা হিসেবে পরিচিত এই জেলার বিস্তৃত সম্ভাবনা আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে না ওঠায় মাঠের ফসল মাঠেই হারাচ্ছে মূল্য। নেই বড় কোনো প্রক্রিয়াজাতকরণ শিল্প, তৈরি হয়নি পর্যাপ্ত স্থায়ী কর্মসংস্থান। সারের দাম বেশি, কামলার বেতন বেশি, আমরা যেটাই করতেছি আমার কোনো লাভবান নাই। হিমাগারের অভাবে এই ফসল যেদিন তুলে ওই দিনই বিক্রি করতে হয়, আর নইলে ফসল নষ্ট হয়ে যায়। এমপি নির্বাচিত হবে, উনি যেন আমাদেরকে এই সর্বদিক দিয়ে এই ফসল সংরক্ষণের জন্য খেয়াল রাখেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও সরকারি আনন্দমোহন কলেজ এই জেলায় রয়েছে শিক্ষার শক্ত ভিত্তি। গবেষণায় বিপুল সম্ভাবনা থাকলেও সেই জ্ঞান, শিল্প ও বাস্তব জীবনে কাজে লাগানোর উদ্যোগ এখনও সীমিত। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন এখানে দরকার আছে। ঢাকার সাথে আমাদের যে সংযোগ সড়কটা আছে সেখানে কিভাবে আরও দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা যায়, বিভিন্ন কৃষির যে খাতগুলো আছে এই খাত ভিত্তিক আমাদের চিন্তা করতে হবে। প্রতি বছর গৌরীপুর, হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরের মতো উপজেলায় নদী ভাঙন ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন হাজারো মানুষ। বিশেষ করে ব্রহ্মপুত্র ও পুরাতন ব্রহ্মপুত্রের ভাঙনে হারাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। যারা এই দায়িত্বে আছে এবং তারা কি কাজটি করেছে এবং সেটার আউটপুটটা ঘুরে ফিরে ওই পুরনো জগন্নাথ দেখানোর ওই জায়গাটার থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে পরে অন্তত এই অঞ্চলের যে নদী ভাঙনের যে বিষয়টি আছে, শত শত মানুষের যে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষগুলো আবার একেবারে প্রান্তিক হয়ে যাচ্ছে, তখন ওই জায়গা থেকে তাদেরকে রক্ষা করা যাবে। সরকারিভাবে ময়মনসিংহকে ব্র্যান্ডিং করা হয়েছে শিল্প সংস্কৃতির নগরী হিসেবে। তবে বাস্তবে শিল্প ও সংস্কৃতির এই শহরকে আলাদাভাবে চেনার মতো দৃশ্যমান উদ্যোগ খুবই সীমিত। সংস্কৃতিপল্লীর দাবি উঠলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় পর্যটন অবকাঠামো। কৃষি, শিক্ষা, নদী আর ইতিহাস সব মিলিয়ে সম্ভাবনার জেলা ময়মনসিংহ। বিশেষজ্ঞরা বলছেন এত সব সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, শিল্পায়ন আর টেকসই উন্নয়ন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছিলাম আমাদের সহকর্মী ওবায়দুল হকের প্রতিবেদনটি। এই প্রতিবেদনে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই ময়মনসিংহ এলাকায় জীবিকার অন্যতম আরেকটি উৎস হলো যে মৎস্য চাষ। আমরা এতক্ষণ কৃষি নিয়ে কথা বলছিলাম, আমরা একটু মৎস্য চাষ নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। এখানে একজন রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাইবো এই যে মৎস্য চাষের ক্ষেত্রে কি মনে হচ্ছে যে এখানকার মূল প্রতিবন্ধকতা ঠিক কোথায়, বা সমস্যা সংকট কি রয়েছে এবং সেগুলো সমাধানের উপায় বা? একজন মৎস্যবিদ হিসেবে আমি এবং এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, আর আপনারা নিশ্চয়ই জানেন যে ময়মনসিংহ হচ্ছে আমাদের মৎস্য চাষের রাজধানী বলা হয় সারা বাংলাদেশে। তো এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট যেটা, এটার হেড অফিস কিন্তু আমাদের ময়মনসিংহেই। তো এই দিক থেকে এগুলো আমাদের পটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও বেশ কিছু জায়গায় আমাদের প্রতিবন্ধকতা রয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ভালো পোনার অভাব, ভালো বীজ যেটা। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে, আমার মনে হয় যেটা আমাদের মৎস্য চাষের উন্নয়নের জন্য অবশ্যই ভালো মানের বীজাগার দরকার সরকারিভাবে। এটা যদি প্রত্যেকটা উপজেলায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওই ইউনিয়ন পর্যায়ে বীজাগার, মৎস্য বীজ সহজলভ্য করা এবং সরকারিভাবে ভালো মানের পোনা, যেটা আন্তঃপ্রজনন মুক্ত, এরকম পোনা সরবরাহের ব্যবস্থা করা উচিত। দ্বিতীয়ত যে বিষয়টা, মৎস্য চাষের যে সফলতার বিষয়গুলো থাকে, ভালো বীজ, ভালো খাদ্য, ভালো ব্যবস্থাপনা এবং অবশ্যই ভালো বাজারজাতকরণ। তো ভালো বীজটার ব্যাপারে আমরা যেটা বললাম, সরকারিভাবে বীজাগার করা যেতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ভালো খাদ্যের ক্ষেত্রে সরকারিভাবে অবশ্যই অব্যবস্থাপনা রয়ে গেছে। আমাদের দেখা যাচ্ছে যে অনেক মানে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে ত্রিশাল, ভালুকা এই অঞ্চলে দেখা যাচ্ছে অনেক ফিড মিল আছে লোকালি যারা ফিড তৈরি করে, যেখানে মান নিয়ন্ত্রণ করা হয় না। সেক্ষেত্রে অবশ্যই খাদ্যের মান, গুণগত মানগুলো যাতে সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে ভালো ব্যবস্থাপনা। এখানে আমাদের খামারি ভাইদের দেখা যাচ্ছে অনেক প্রশিক্ষণের অভাব থাকে, তাদের জ্ঞানের অভাব থাকে, যেটার কারণে অনেকেই হচ্ছে যে আমাদের কৃষি জমি বারবার কেটে পুকুরের সংখ্যা বাড়ানো হচ্ছে, কিন্তু মাছের উৎপাদন বাড়তেছে না। সেই জায়গায় অবশ্যই তাকে মানে প্রশিক্ষিত করে করা উচিত। আর সর্বশেষ যে বিষয়টা, বাজার ব্যবস্থাপনা। এই জায়গায় মধ্যস্বত্বভোগীদের
দৌরাত্ম্যটাকে নিয়ন্ত্রণ করে। সেটা কমাতে হবে। আমরা আশা করি আপনার সুচিন্তিত যে মতামতগুলো, অনেক ভালো মতামত দিয়েছেন, এগুলো যারা কর্তৃপক্ষ আছে তারা নজর দেবেন। আচ্ছা, অনেক জায়গায় তো দেখা যায় যে পোনা মাছ ধরা কিংবা যে কারেন্ট জাল এর একটা মানে বিস্তার অনেক জায়গায় দেখা যায়। আপনাদের এখানে এটার চিত্রটা কি? এটা আমাদের এখানে আছে বেশ কয়েক জায়গাতে। আমাদের এখানে নদীতে খালে বিলে এগুলা বেশ পরিমাণ আছে আর কি। আচ্ছা, কি করলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো? মানে আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে মৎস্য চাষ সেটি যে কমে আসছে, তার আরেকটি কারণ হতে পারে যে নদী নালা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যে সেই আগের যে নদী, সেই নদী কিন্তু আগের চেহারায় কিন্তু নেই। আমাদের পাশে ব্রহ্মপুত্র আমরা দেখছিলাম, আমরা তো ব্রহ্মপুত্রের পাড়ি যেহেতু এই অনুষ্ঠানটা করছি, সেই ব্রহ্মপুত্র নিশ্চয়ই আগের সেই ব্রহ্মপুত্র আর এখন আর নেই। আপনার স্মৃতিতে নিশ্চয়ই দেখছিলেন, কি ব্রহ্মপুত্র দেখছিলেন এবং এখন সেটা কি অবস্থা? ব্রহ্মপুত্র আগে যে খরস্রোতা যে ব্রহ্মপুত্র ছিল, সেই ব্রহ্মপুত্র তো এখন স্বপ্নের মতো ভরাট হয়ে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন চোখের সামনে। হ্যাঁ, এই যে প্রকৃতির যে আমাদের যে প্রকৃতির যে প্রকৃতিগত যে নিয়ম, সেই নিয়মটাকে আমরা ওভারটেক করে আমরা মানুষের যে শিল্প উন্নয়নের দিকে যে আমরা চলে যাচ্ছি, নদী ভরাট করে বিভিন্ন শিল্প কারখানা তৈরি করে, যদিও আবার সেই শিল্প কারখানাগুলো কিন্তু আবার ঠিকমতো চালুও হয় না। এই যে অব্যবস্থাপনা, নদী খনন নাই, খাল খনন নাই, বিল খনন নাই, বিভিন্ন ধাপে ধাপে বাঁধা ব্রিজ কালভার্ট তৈরি হয়ে এই যে নদী যে খরস্রোতাটা তো হারিয়ে ফেলছে, নদীর যে গতি হারিয়ে ফেলছে। এই গতিগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, সরকারিভাবে যদি ড্রেজিং হয়, ঠিকমতো যদি ব্যবস্থাপনা হয়, হয়তোবা আশা করা যায় যে নদীর যে আগের যে খরস্রোতা সেটা হয়তোবা আসবে না, কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যেতে পারে। আচ্ছা, একটা বিষয় যে যে অবস্থাটা ছিল, যে আগের অবস্থার নদী না থাকার কারণে আপনাদের জনজীবনে বা আপনাদের অর্থনীতি বা জীবিকার মধ্যে কি কোনো প্রভাব, কি ধরনের প্রভাব পড়ছে? অবশ্যই এটা প্রভাব পড়ছে। নদীপথে আপনার ক্যারিং খরচ কম হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বাই রোডে একটা গাড়ি, একটা ট্রাক, একটা লোড দিতে যে পরিমাণে খরচ হয়, নদীপথে অনেক খরচটা কম হয়। হ্যাঁ, এখানে আপনার শ্রমিক সংখ্যা কম লাগে, বাই রোডে শ্রমিক সংখ্যা বেশি লাগে। এই বিভিন্ন ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কি জনজীবনের উপর প্রভাব পড়ছে। মাঝিমালা যারা আছে, যারা মৎস্যজীবী আছে, ক্ষুদ্র মৎস্যজীবী যারা নদী মাতৃক, নদীর উপরে নির্ভরশীল, নদী থেকে মাছ ধরে বাজারে নিয়ে যায়, সকালবেলা তারা বসে, সাধারণ মানুষ আসে কিনে নিয়ে যায়। এই যে একটা জীবিকা, এই জীবিকাটুকু কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, এবং তারা কিন্তু একটা অর্থনৈতিকভাবে দৈন্যতার দিকে চলে যাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, শুধু কি ব্রহ্মপুত্রের অবস্থায় একরকম নাকি এই জেলার অন্য অন্য নদীগুলোরও সে একই হাল? না, অন্যান্য নদীগুলিও একই অবস্থা। আমাদের ওই পাশে রাংসা নদী আছে, ওইগুলার ওই একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। নাই ড্রেজিং, বুঝতে পারছি, ড্রেজিং ব্যবস্থা না থাকার কারণে নদীর যে নাব্যতা এটা হারিয়ে ফেলছে, চরাঞ্চল ভরাট হয়ে যাচ্ছে, নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে। সব ক্ষেত্রেই দেখা যায় যে নদীর যে আগের যে নাব্যতা ওইটা নাই। নদী এখন অবস্থায় বুঝতে পারছি যে নদীর অবস্থা আসলে যে খুব একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো নিশ্চয়ই মানে এই বয়সে নদীর নানান রূপ দেখেছেন। তো এই যে নদীগুলো যে আগের অবস্থায় যে নেই, এখন করণীয় কি করলে মনে হয় যে হয়তোবা আগের অবস্থায় না আসুক পুরোপুরি, কিন্তু কিছুটা হলেও মানে সম্ভব নদীকে একটু আরো জীবন্ত করে তোলা এখনকার তুলনায়? আলহামদুলিল্লাহ, আমাদের দেশ নদীমাতৃক দেশ, মাছ নদী এগুলি নিয়ে আমাদের জীবন। কিন্তু আমরা যে নদীকে বর্ষা মৌসুমে পরিপূর্ণ পানি দেখেছি, বর্ষার পরেও এদেশের নদীগুলিতে পানি ছিল, মৎস্যজীবীরা ছিল, যারা মাছ ধরেছে জনগণের কাছে সেই মাছ। আপনি যদি বলতেন যে এই কথাগুলো অন্যরাও বলেছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনাদের এই এলাকায় কি করলে নদীগুলোকে একটু মানে কিছুটা হলেও আগের অবস্থায় ফেরানো সম্ভব হতো? যে এই নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের যে নদীর যেখানে মোহনা নদী যেখানে শুরু হয়েছে ওখানে বাঁধ আছে, এই বাঁধগুলো যদি সরানো যেত তাহলে আমাদের উত্তর দিক থেকে পানি আসতো। পানি আসলেই পরে এই নদীগুলো আমাদের জীবন ফিরে পেত এবং সেখানে মাছ আসতো। আর এখন যদি এই নদীগুলোতে নব্যতা আনা যায় তাহলে সেটা মানে প্রাকৃতিকভাবে সেটা হয় না, কৃত্রিমভাবে। তো সেই জায়গাতে আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি নদী বাঁচাতে? তাদের কাছে আমাদের প্রত্যাশা যে নদীর যে সম্মুখে যে বাঁধগুলি আছে
এই বাঁধগুলো যদি তারা সরাতে পারেন তাহলে আমাদের উত্তর দিক থেকে যে নদীর পানিটা আসে সেই পানি যদি এই নদীগুলোতে প্রবাহমান করা যায় তাহলে নদী তার জীবন ফিরে পাবে। এবং এই নদী থেকে যে কৃষি উৎপাদন হয় সেই কৃষিতে যে উৎপাদন করে কৃষকরা, সেই কৃষকরাও তারা এখানে মার খাচ্ছে এবং তাদের কৃষির ফসল উৎপাদন হচ্ছে না। এবং কৃষি ফসল উৎপাদন না হওয়ার কারণে আমাদের কৃষক যারা তারা কৃষি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এবং তারা এই প্রকৃতিগতভাবে যে উৎপাদনটা তারা করতো সেটা যে করা সম্ভব হচ্ছে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো মতামত দিয়েছেন। আশা করি আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এইসব বিষয়াশয়গুলোর দিকে গুরুত্ব দিবেন। নদীকে অবশ্যই বাঁচাতে হবে, কারণ নদীমাতৃক বাংলাদেশ, নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। আমাদের সহকর্মী আলপনা বেগম রয়েছেন নেত্রকোনায়, একটু তার কাছে সরাসরি যুক্ত হতে চাই, সেখানকার নির্বাচনী হালচাল, নির্বাচনের অবস্থা জানবো আলপনা বেগমের কাছ থেকে। আলপনা। হ্যাঁ, নেত্রকোনা জেলার যে 10 উপজেলার যে 5টি আসন রয়েছে, সংসদীয় আসন, নির্বাচনী এলাকা, সেই আসনে নেত্রকোনা 1 আসনে এই ব্যারিস্টার কায়সার কামাল এবং গোলাম রব্বানী খেলাফত মজলিসের এবং ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। পাশাপাশি নেত্রকোনা 2 আসন যেটি রয়েছে সেটি 10 দলীয় ঐক্যজোট থেকে ছেড়ে দিয়েছে শাপলাকলিকে, শাপলাকলি প্রতীকের যে ফাহিম রহমান এবং তার সাথে ধানের শীষের যে ডাক্তার আনোয়ারুল হক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরো রয়েছেন মোট 6 জন প্রার্থী। তার মধ্যে এই 10 দলীয় ঐক্যজোটের পক্ষে শাপলাকলি প্রতিদ্বন্দ্বিতা করছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে নেত্রকোনা 3 আসন, যে আটপাড়া এবং কেন্দুয়া, সেখানে ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যে বিএনপির বিদ্রোহী, সেই তাদের মধ্যেই লড়াইটা আসলে বেশি জমবে। সেখানেও হচ্ছে 5 জন প্রার্থী রয়েছেন। পাশাপাশি দেখা গেল যে সেখানে দাঁড়িপাল্লা এবং যে হাত পাকা মার্কা রয়েছেন তারাও নীরবে ভোটের জন্য কাজ করে যাচ্ছেন। এরপরে নেত্রকোনা 4 আসন, যেটা মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি, 3টি আসন নিয়ে, 3টি উপজেলা নিয়ে একটি আসন, সেখানে রয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফুজ্জামান বাবর, পাশাপাশি যে দাঁড়িপাল্লায় আল হেলাল তালুকদার এবং এই সেখানে কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে রয়েছেন চম্পা সরকার। 2 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন ওখানে। নেত্রকোনা 5 আসন, আমি যেখানে রয়েছি, একটি উপজেলা নিয়ে, অর্থাৎ পূর্বধলা উপজেলা নিয়ে, এখানে যে বিএনপি এবং দাঁড়িপাল্লা তাদের মধ্যেই আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং খুবই একটি ক্রিটিক্যাল পরিস্থিতিতে রয়েছে এই পূর্বধলা উপজেলাটি এবং 11টি ইউনিয়ন নিয়ে 82টি কেন্দ্র রয়েছে। এখানে খুবই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চলছে, এদিকেই তাকিয়ে আছে সবাই। তো নেত্রকোনার এই পূর্বধলা 5 আসন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আলপনা, আপনি সেখানকার নির্বাচনী হালচাল জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে একটু ঢাকার কেরানীগঞ্জে যেতে চাই। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন 11 দলের শীর্ষ নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে আবারও আমরা ফিরব এই আলোচনায়। সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়মালা মাশাআল্লাহ। এরপরে ঢাকা 2, কেরানীগঞ্জ সাভার, সাবেক সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এক লড়াকু যোদ্ধা, আলহামদুলিল্লাহ ফেসিবাদের পুরা সময় জুড়ে ফেসিবাদ বিরোধী আন্দোলন তিনি চালিয়ে গেছেন মিডিয়ায়। আমরা তাকে এখানে দিয়েছি আমাদের প্রতিনিধি হিসাবে, প্রার্থী হিসাবে, জনাব কর্নেল আব্দুল হক, আপনাদের সন্তান। কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে, 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে দাঁড়িপাল্লা মাশাআল্লাহ। এরপরে ঢাকা 3, কেরানীগঞ্জ দক্ষিণ, অধ্যক্ষ শাহিনুল ইসলাম, দীর্ঘদিন ধরে এই সমাজসেবক, এই রাজনীতিবিদ, আপনাদের সকলের কাছে খুবই পরিচিত, অত্যন্ত অমায়িক স্বভাবের মানুষ, একেবারে পানির মতো স্বভাব। ইনশাআল্লাহ সুখে দুঃখে ছিলেন, সুখে দুঃখে থাকবেন। সেই মানুষটাকে আপনারা আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন, ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। প্রতীক আছে? আরো জুড়ে, 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা
তারপরে ঢাকা 19 সাভার আশুলিয়া, এই আসনে আমরা একজন বোনকে আমরা মনোনয়ন দিয়েছি, তার নাম হচ্ছে দিলশানা পারুল, তার প্রতীক হচ্ছে শাপলাকলি। এই যে তার হাতে আমরা ঘুরে দিতে দায়িত্ব ধরো, শক্ত করে ধরো, জাতির দায়িত্ব নিতে হবে, হালকা করে ধরলে হবে না। আরে ভাই প্রতীক আছে, কোনসে প্রতীক? সুরে সুরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ তিনি 9 কোটি মায়ের পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। তিনি 18 কোটি মানুষের অধিকার সংরক্ষণে গর্জে উঠবেন ইনশাআল্লাহ। এরপরে ঢাকা 20। আচ্ছা আচ্ছা তুমি একটু আসো আসো সামনে আসো, 19 আসো। তুমি কি অস্ট্রেলিয়া ছিলে? বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ। সে অস্ট্রেলিয়ায় ছিল বিলাসবহুল জীবনে, যুবক যুবতীদের রক্ত, মা বোনের চোখের পানি, এইটা দেখে আর অস্ট্রেলিয়ার ওই বিলাসবহুল জীবন পছন্দ করে নাই, ওইটাকে পিছে ফেলে নাগরিকত্ব পায়ের তলে ফেলে চলে এসেছে। তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। যাও ফিয়ামানিল্লাহ। এরপরে আমরা ধামরাই উপজেলা ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম, সে কুয়েট থেকে আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন করেছে। তোমার ডিসিপ্লিন কি ছিল? ট্রিপল ইতে সে ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ। আমরা নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে দেব ইনশাআল্লাহ। সেই প্রযুক্তির একজন নিয়ামক হিসাবে সে কাজ করবে, তার জন্য দোয়া করবেন। প্রতীক আছে? আরো জুড়ে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবার আসুন মহান আল্লাহর নাম উচ্চকিত করে আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এতক্ষণ ছিলাম জামায়াত আমিরের বক্তব্যে। আমরা আবারও ময়মনসিংহের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে এবং যে সম্ভাবনা কিংবা সমস্যা নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই। এখানকার সাধারণ মানুষের সঙ্গে যে কোনো জায়গায় যে কোনো জনপদেরই যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে এখানকার যোগাযোগ ব্যবস্থা কতটা সন্তোষজনক বা অবস্থাটা কি, একটু যদি সংক্ষেপে বলেন। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে ময়মনসিংহ 4 আসনটি, এটি তো ময়মনসিংহ সদর, মেন এখানে একটা শহর ভিত্তিক, এখানে আমাদের এটা হলো রাজনৈতিক এলাকা। তো এখানে যারা আমরা এখানে থাকি, নগরে যারা আছি আমরা, তো যোগাযোগ ব্যবস্থার মেন বিষয়টাই তো হলো আসলে রাস্তাঘাট। রাস্তাঘাট যদি আপনার প্রশস্ত না হয়, ভাঙ্গা থাকে, তাহলে তো সেগুলো তো আপনার যোগাযোগ ব্যবস্থা জ্যাম লেগেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে শহরগুলো এত হাই রাইজ বিল্ডিং এখানে হয়েছে। হ্যাঁ, সেই হাই রাইজ বিল্ডিংয়ের মধ্যে যতগুলো মানুষ এই শহরে এখন থাকে, হ্যাঁ, এখানে ভোটার সংখ্যাও তো প্রায় 6 লক্ষ। এখন এই মানুষগুলো যে এখানে চলাচলের জন্য যে রাস্তাঘাটগুলো আগে থেকে এই পর্যন্ত করা হয়েছে, তো সেইটা রাস্তাঘাট যেন তেনভাবে করা হয়েছে। আমরা আগে ছোটোবেলায় দেখেছি, যখন স্কুলে আমরা পড়াশোনা করতাম, জেলা স্কুলের সামনে একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটি তখন মনে করেন যে 25-30 বছর আগে যত 2 তলা ছিল। হ্যাঁ, মানে এখন আপনারা চাচ্ছেন যে এই বিষয়, সেই বিষয়গুলো যে এখন ওটা দেখা গেছে কিভাবে যেন আরো এগিয়ে চলে এসছে, রাস্তা আরো ন্যারো হয়ে গেছে। মানে করাটা প্রয়োজন আর কি। নাগরিক তো অনেক অসুবিধায় আছে, তারপরে এখন আমি মনে করি যারা আসবে নির্বাচিত সরকার, তারা যেন এই বিষয়টুকু খেয়াল রাখে। আর অনেক আমাদের কালচারাল লাইনে অনেক কিছু আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু আসবো। এখানকার উনি কিছু সমস্যার কথা বলছিলেন, যানজট এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ক্ষেত্রে আপনার কি প্রত্যাশা থাকবে আগামী নির্বাচিত প্রতিনিধির কাছে? আমার প্রত্যাশা হলো ময়মনসিংহ শহরের যানজট নিরসনের জন্য রাস্তাগুলি প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, যানজট নিরসনের জন্য ট্রাফিক ব্যবস্থা আরও উন্নতকরণ। তারপরে আমি একজন শিক্ষক পেশা হিসাবে, আমি সাইফুল আলম, আমি পেশায় শিক্ষক। আমার প্রশ্ন থাকবে যে এই নগরের এই স্কুল কলেজের শিক্ষার্থীরা
স্কুল কলেজ মুখী না হইয়া তারা কোচিংমুখী। এবং আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আনন্দভবন কলেজটা যে 80-র দশকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার হওয়ার পরেও আজও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় নাই। মানে নির্বাচিত জনপ্রতিনিধি, ওনার কাছে আমার প্রত্যাশা উনি এই বিষয়ে কি করবেন। ওকে, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আরেকটু শিক্ষার প্রসঙ্গে যদি একটু জানতে চাইবো, আপনি শিক্ষকতাই আছেন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আগের এখানে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু শিক্ষার মান কোন পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই বলেছিলেন শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্যের ভরপুর এই ময়মনসিংহ। সেই পাশাপাশি আমি বলতে চাই ময়মনসিংহকে বাংলাদেশের শিক্ষানগরী বলা হয়, কিন্তু ময়মনসিংহের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যে পরিমাণ ছাত্রছাত্রী ময়মনসিংহে বসবাস করেন সেই পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহে নেই। এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো পর্যাপ্তভাবে যে মানে কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তো সেই জায়গাতে আপনাদের প্রত্যাশা কি থাকবে সামনে যারা নির্বাচিত হবেন? আমাদের প্রত্যাশা থাকবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করবেন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে ল্যাব ফ্যাসিলিটিজের ব্যবস্থা রয়েছে সেই ল্যাবগুলোকে সময় উপযোগী করবেন এবং শিক্ষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানতে চাই, এখানকার স্বাস্থ্য ব্যবস্থার চিত্র কি? আপনি খুব ভালো একটু প্রশ্ন করেছেন। ধন্যবাদ সময় টিভিকে এরকম একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমি যেটি বলতে চাই, আসলে ময়মনসিংহ বিভাগে একটি মাত্র সরকারি মেডিকেল কলেজ আছে বিভাগে, যেটা বড় মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই কেন্দ্রিকই আসলে চিকিৎসা ব্যবস্থাটা গড়ে উঠেছে মেনলি। বিশেষ করে আপনি যদি এখানকার আশেপাশে দেখেন তাহলে দেখবেন প্রতিটা ক্লিনিক, প্রতিটা প্রাইভেট হাসপাতাল সব মেডিকেল কলেজ কেন্দ্রিক আশেপাশে যা আছে, এবং এতে করে এখানকার বড় রকমের যানজট তৈরি হচ্ছে। আচ্ছা, উন্নত করার জন্য করণীয় যদি একটু সংক্ষেপে বলেন। এখানে আসলে বিশেষায়িত চিকিৎসা সেবা খুব বড়ভাবে বিঘ্নিত হচ্ছে, যার কারণে এখানে একটি সদর হাসপাতাল দরকার। এই শহরের জন্য একটি সদর হাসপাতাল খুবই জরুরি। যদি সদর হাসপাতাল তৈরি না হয় তাহলে মেডিকেল কলেজগুলো আসলে সত্যিকার অর্থে যেটা বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া দরকার সেটা দিতে ব্যর্থ হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একজন তৃতীয় লঙ্গের একজন আছেন আমাদের সঙ্গে, একটু আপনার কাছে জানতে চাইবো আপনার প্রত্যাশাটা কি আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে? ধন্যবাদ জানাই সময় টিভিতে। আমি সত্যি খুবই আনন্দিত যে আমাদের মানুষদেরও কিছু বলার সুযোগ আপনারা দিয়েছেন। সো আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই যে জাতীয় নির্বাচন হচ্ছে, আমরা যে ভোটাররা আছি আমাদের ময়মনসিংহে প্রায় 220 জনের মতো, সো আমাদেরও তো খবর নেওয়া উচিত। আমরাও তো ভোটার, আমরা ভোট দিতে চাই, সেই সুন্দর পরিবেশ যেন আমরা পাই, আমাদের জন্য যেন আলাদা লাইন দেওয়া হয়, যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারি। এবং পরবর্তীতে যে স্টেপটা আমাদের জন্য যে মানুষগুলো কর্মসংস্থানের প্রয়োজন, শিক্ষা প্রয়োজন এবং মৌলিক চাহিদার সকল যে ব্যবস্থাগুলো আছে এগুলো যদি সঠিকভাবে আমরা পাই, আমরা মনে হয় আমাদের মানুষগুলো দেশের উন্নয়নে এবং সকল কাজে তারা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারবে এবং কর্মসংস্থান হলে আমাদের ভিক্ষাবৃত্তিটা বন্ধ হবে এবং আমরা নিজেরাও আত্মকর্মসংস্থান হব এবং কর্মমুখী হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি নির্বাচিত হয়ে যারা আসবেন তারা সেদিকে নজর দেবেন। আপনার কাছে একটু যদি জানতে চাই যে এখানকার যে নারী নিরাপত্তা বা মানে সেই জায়গাটাতে আপনি কীরকম দেখতে পাচ্ছেন, বা আপনার কোনো যদি দাবি প্রত্যাশা থাকে? আসলে আমার প্রথমেই বলার আছে, আমাদের নারীদের ঘরে বা বাইরে সব জায়গাতেই নিরাপত্তা দরকার। নারী সহিংসতা যেটা বা নারীর যৌন হয়রানি, এটা বন্ধ হোক আমি চাই, এবং এর জন্য আইনের ব্যবস্থাটা খুব কঠোর হোক এবং বাস্তবায়নটা খুব দ্রুত সময়ে যেন হয়ে যায়। আর তারপর আরও বলবো যে নারীর এই যে সোশ্যাল মিডিয়ায় যে একটা হয়রানি, এইটাও আমি চাই যে বন্ধ হোক। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সে বিষয়গুলোতে একটু নজর দেবেন। আমরা একটু অতি সংক্ষেপে বলবেন, এখানে মানে সাংস্কৃতিক বিকাশের জায়গাটাতে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা মনে হলো যে আপনারা গান কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা বাংলাদেশ হচ্ছে জন্মলগ্ন থেকে আমরা সবসময় কিন্তু সংস্কৃতি প্রেমী, এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের সংস্কৃতিটাকে আঁকড়ে ধরে বাঁচার জন্য, এবং সমস্ত গায়করা সংস্কৃতিবান ব্যক্তিরা সবসময়। আপনাদের প্রত্যাশাটা কি যারা নির্বাচিত হয়ে আসবে? একটু আমরা যারা গায়ক রয়েছি, সংস্কৃতিবান যারা রয়েছি, সবাই চায় যে একটু মন খুলে সংস্কৃতি চর্চাটা করতে পারি, এবং সেইটা হচ্ছে সকল জনপ্রতিনিধি যারা আমাদের এই অঞ্চলে রয়েছেন তাদের কাছেও আমাদের এই প্রত্যাশাটা, এবং সারা দেশব্যাপী আমরা এটা চাই এমন একটা সরকার আসুক
যেন আমাদের সংস্কৃতি চর্চাটা সুস্থভাবে করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এখানে ইতিহাস ঐতিহ্যের অনেক রয়েছে, তো সেইগুলোকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে এখানকার পর্যটন শিল্পের কতটা ভূমিকা রাখতো? ময়মনসিংহ এমনিতেই যথেষ্ট পর্যটনের উদ্ভাবন এখানে সম্ভাবনাময় রয়েছে। বিশেষ করে এখানে নজরুল, রবীন্দ্রনাথ এবং জয়নুলের বিশাল সংগ্রহশালা রয়েছে। সেই সংগ্রহশালার মধ্য থেকে এখানের বিকাশ অত্যন্ত চমৎকার। শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনাগুলো যদি অত্যন্ত উন্নত মানের এবং খুব সুপরিকল্পিত সুব্যবস্থাপনায় এটা পরিচালিত হয় তাহলে এটি অনেক ভালো হবে, এবং সেটা চেষ্টা করা হচ্ছে যে এই অঞ্চলের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার অন্যতম অংশ হচ্ছে এখানে সংস্কৃতির সাথে খুবই দারুণভাবে সম্পর্কযুক্ত এখানকার শিল্প সাহিত্য এবং নদী। এবং সেই নদীর জায়গা থেকে আপনি যে প্রশ্ন করলেন, খুব রাইটলি বলছেন যে পর্যটনটা কিভাবে সুন্দর হতে পারে, সেইখানে এই ব্যাপারগুলোর সাথে যদি রিলেট করে পর্যটনগুলো, আশা করি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিবেন। আমরা একটু জানতে চাইব, শিশু কিশোরদের বিকাশের জন্য নিশ্চয়ই একটু যে পর্যাপ্ত খেলাধুলার মাঠ থাকার কথা ছিল, সেগুলো কি পর্যাপ্ত আছে? শিশু কিশোরদের বর্তমানে যে মাঠ থাকার কথা ছিল সেগুলো পর্যাপ্ত পরিমাণে নাই। যাও কিছু আছে মানে এদিক এদিক কিছু রাস্তায় গিয়ে অনেকটা নষ্ট হয়ে গেছে। এগুলো যদি নতুন সরকার আসে এগুলো পুনঃসংস্কার করে এবং আরও প্রসারিত করে তাহলে শিশু কিশোরদের জন্য আরও খেলাধুলার উন্নয়ন হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ময়মনসিংহের সাধারণ মানুষের সঙ্গে। আপনাদেরকে যদি জানাতে চাই, এখানকার এখানে অনেকেই রয়েছেন, একটু সংক্ষেপে যদি বলবেন যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এবং সেই জায়গায় নির্বাচিত হয়ে যারা আসবেন তাদের কাছে প্রত্যাশা কি? এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার জানা মতে এখন খুব সন্তোষজনক, এবং যারা নির্বাচিত হবেন তারা আশা করি খুব ভালো কাজ করবেন এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন। উন্নত মানে আমাদের ময়মনসিংহ নগরীকে যে কাজগুলো করলে উন্নত হবে সেই কাজগুলো করবেন অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে যে নানান মতামত জানাচ্ছিলেন। দর্শক, আপনাদেরকে যদি জানাতে চাই, গত 16 ডিসেম্বর বিজয়ের দিনে মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল খ্যাত কুড়িগ্রামের রৌমারী থেকে শুরু হয়েছিল আমাদের এই আয়োজন, নির্বাচনের পথচলা। তারপর আমরা দেশের নানা জায়গায় গিয়েছি, নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের মতামত জানার চেষ্টা করেছি, তাদের প্রত্যাশা, প্রাপ্তি, স্বপ্ন, আকাঙ্ক্ষার কথা তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটি বাস্তবতা হলো, দেশের সব জায়গায় যেহেতু আমরা গিয়েছি, কিন্তু এক এক জায়গার বাস্তবতা যেহেতু এক এক রকম, এক এক জায়গার মানুষের, এক এক জেলার পরিস্থিতি কিংবা এক এক জেলার মানুষের দাবি সেগুলোতে কিছুটা ভিন্নতা ছিল। কিন্তু বিপরীত দিকে আমরা দেখেছি কিছু কিছু মৌলিক বিষয়ে দেশের সব এলাকার মানুষের দাবি কিংবা প্রত্যাশা ছিল অভিন্ন। সেটি হলো বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ, মানবিক একটি দেশ। এখানে থাকবে না কোনো বৈষম্য, ভেদাভেদ, দুর্নীতি, সন্ত্রাস। সবাই পাবেন সমান অধিকার, এমন প্রত্যাশাই ছিল সাধারণ মানুষের। আমরাও আশা করি আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন কিংবা সরকারে আসবেন কিংবা বিভিন্ন দায়িত্বে রয়েছেন কিংবা আগামীতেও আসবেন এবং প্রশাসনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, তারা মানুষের এই মতামতগুলো, এই স্বপ্ন আকাঙ্ক্ষার দিকে তারা নজর দেবেন এবং এই মানুষের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে তারা সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। নির্বাচনের পথচলায় আমরা সাধারণ মানুষের এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আমরা সেই যে মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল খ্যাত রৌমারী থেকে আমাদের যে আয়োজনের পথ চলা শুরু হয়েছিল, সেটি দেশের সবশেষ বিভাগ ও সিটি কর্পোরেশন ময়মনসিংহে এসে ইতি টানতে হচ্ছে নির্বাচনের পথ চলায়। আগামীতে নিশ্চয় অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও সাধারণ মানুষের কাছে যাব, তাদের মতামত তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকুন সময়ের।